অসমের হার্টথ্রব জুবিন গর্গ আজ সাধারণ মানুষের কাছে হয়ে উঠেছেন এক আইকন। তার বহুমুখী প্রতিভা ও বর্ণনাময় জীবন আকৃষ্ট করেছে সাধারণ মানুষকে। তিনি যে কেবল একজন গায়ক হিসাবে সম্মান পাচ্ছেন তা নয়, মানুষ হিসাবে অসমবাসীর কাছে তিনি ছিলেন দেবতা তুল্য। তবে এই দেবতার স্থানটি তিনি একদিনে পাননি। সারাটা জীবন ধরে বিভিন্ন সেবামূলক কাজের মধ্যে দিয়ে একটু একটু করে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। তাই তো যে মানুষটি নিজে ভগবান বিশ্বাস করতেন না, সেই মানুষটি ভগবান হিসাবে স্থান পেয়েছেন মানুষের মনের মণিকোঠায়। অসমের মাটিতে জন্ম নিয়ে এক সাধারণ ছেলে কিভাবে অসাধারণ হয়ে উঠলেন, চলুন আজ তারই গল্প শোনা যাক। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরাতে জন্মেছিলেন জুবিন গার্গ। তার বাবা মোহিনী বরঠাকুর পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে তিনি ছিলেন কবি ও গীতিকার। মা লিলি বরঠাকুর ছিলেন একজন সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী। সম্ভ্রান্ত সাংস্কৃতিক মনোভাবাপন্ন পরিবারে জন্মগ্রহণ করার দরুন ছোটবেলা থেকেই তিনি একদিকে যেমন ছিলেন মেধাবী, তেমনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বাবার ট্রান্সফারেবল জব হওয়ার জন্য তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকতে হতো, তাই তাকে চেঞ্জ করতে হয়েছিল বেশ কয়েকটি স্কুল। তিনি ইংলিশ মিডিয়াম, অসমিয়া মিডিয়াম, এমনকি বেঙ্গলি মিডিয়ামেও পড়াশোনা করেছিলেন, তাই বেশ কয়েকটি ভাষায় তার দখল ছিল। মাত্র 3 বছর বয়স থেকেই মায়ের কাছে শুরু করেছিলেন সঙ্গীত শিক্ষা। সেই সঙ্গে শিখতে শুরু করেছিলেন তবলা। পড়াশোনা ও গান বাজনা ছাড়াও ছোটবেলা থেকে তার ছিল অগাধ প্রকৃতি প্রেম। প্রকৃতির প্রত্যেকটি প্রাণীর প্রতি ছিল তার অশেষ ভালোবাসা। তার পোষ্য ছিল ময়ূর, পেঁচা, পায়রা, হরিণ, এমনকি শুনলে অবাক হবেন একটি চিতাবাঘের বাচ্চাও ছিল সেই তালিকায়। তার বাবার নতুন জায়গায় পুনরায় ট্রান্সফার হওয়ার জন্য তারা পোষ্যগুলিকে একসময় বন দপ্তরে দিয়ে দেয়। যথারীতি তাকে আবার ভর্তি হতে হয় নতুন স্কুলে। গানের জন্য তিনি স্কুলে খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যেতেন। গায়ক তখন সবে কৈশোর জীবনে পদার্পণ করেছেন। প্রকৃতির নিয়মে তার মনে জাগে প্রেমের প্রথম পরশ। আবেগতাড়িত হয়ে জুবিন প্রেমে পড়লেন সহপাঠী নিয়ে। রঙিন কল্পনায় বিভোর হয়ে গায়ক তার সহপাঠী প্রেমিকাদের নিয়ে লিখে ফেললেন রুনমণি রুনঝুন নামক একটি গান। গান বাজনায় মেতে থাকার জন্য তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে। বাবা মার তীব্র বিরোধ সত্ত্বেও কলেজে ফার্স্ট ইয়ারে পড়াকালীন তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে নিমগ্ন হয়ে যান গান বাজনার জগতে। 1992 সালে মাত্র 20 বছর বয়সে অনামিকা নামক একটি মিউজিক অ্যালবাম রিলিজ করেন। তারপর আর পিছনে তাকাতে হয়নি গায়ককে। এরপর একের পর এক সঙ্গীত অ্যালবামে তিনি সাফল্য লাভ করেন। হিন্দি, বাংলা, অসমিয়া গান ছাড়াও প্রায় 40টির বেশি ভাষাতে তিনি গান গেয়েছেন। সাফল্যের এত উচ্ছ্বাসের মধ্যে হঠাৎ তার জীবনে আসে ছন্দপতন। 2000 সালে হঠাৎ করেই তার মা মারা যান। সেই শোক কাটিয়ে উঠে একটু একটু করে যখন স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, ঠিক তখনই আবার তার জীবনে ঘনিয়ে আসে দুর্যোগের ঘনঘটা। 2002 সালের জানুয়ারি মাসে পথ দুর্ঘটনায় মারা যান জুবিনের বোন জঙ্কি বরঠাকুর। পরপর এতগুলো দুর্যোগ সহ্য করতে পারলেন না গায়ক। ধীরে ধীরে হতাশা তাকে গ্রাস করতে থাকে। এই সময় তার প্রেমিকা গরিমা সাইকিয়া হয়ে ওঠেন তার শোকময় জীবনে দুঃখের পোলের দেওয়ার সাথী। 2002 সালের ফেব্রুয়ারি মাসে কোনো রকম আড়ম্বর ছাড়াই গরিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জুবিন। কিছুটা সুস্থ হওয়ার পর জুবিন একসময় পাড়ি দিলেন মুম্বাই। মুম্বাইতেও তার সাফল্য ছিল নজর কাড়া। একের পর এক হিট সিনেমাতে তিনি গান করেছেন। 2006 সালে ইয়ালি গানের মধ্যে দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যান গায়ক। কিন্তু মায়ানগরীর পোশাকি জীবন তাকে বেশি দিন ধরে রাখতে পারেনি। তাই বাঁধনহীন জুবিন ফিরে আসেন আসামে। আসামের মানুষের প্রতি অন্তরের দায়বদ্ধতা থেকে স্ত্রীর গরিমাকে সাথী করে তিনি নেমে পড়েন বিভিন্ন সেবামূলক কাজে। তার সোশ্যাল সার্ভিসের তালিকাও ছিল অনেক বড়।
তিনি নিজে দত্তক নিয়েছিলেন 15টি অনাথ শিশুকে। তাদের শুধু আর্থিক সহায়তাই নয়, দিয়েছিলেন পিতৃস্নেহ। বৃদ্ধাশ্রম থেকে শুরু করে অনাথাশ্রম সব জায়গাতেই তিনি তার অবদান রেখে গেছেন। নিজে এক অনাড়ম্বর জীবনযাপন করে ইনকামের প্রায় 70% তিনি গরিব মানুষকে দান করেছেন। জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের সাথে তিনি মিশে থাকতে ভালোবাসতেন। আর এইভাবেই তিনি হয়ে উঠেছিলেন সকলের প্রিয় জুবিনদা। তিনি এতটাই নির্ভীক মানুষ ছিলেন যে সরকারের বিরুদ্ধেও আওয়াজ ওঠাতে পিছপা হয়নি। অসমের প্রতিটি দুর্যোগে, প্রতিটি সমস্যায় তিনি থেকেছেন প্রথম সারিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দেবতুল্য মানুষটিকে কিছু স্বার্থান্বেষী অর্থলোলুপ মানুষের লালসার শিকার হতে হয়। 2025 সালের 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় তিনি মারা যান। সেই সময় ওই স্থানে উপস্থিত ছিলেন তারই হাতে গড়া নিজের ব্র্যান্ডের সদস্যরা, নিজের তুতো ভাই, ভাতৃসম ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহন্ত এবং আরও অনেকে। আশ্চর্যের বিষয় এই যে চোখের সামনে অসুস্থ হতে দেখেও কেউ তাকে বাঁচাতে আসেনি, তাই তার মৃত্যুটিও ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে।